বন্ধুরা একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। যাদের আরজি কোর থেকে তাড়াতে চেয়েছিল তাদের রেজাল্ট ভালো হয়েছে। কি বোঝাতে চাইলেন এই কথাটার মানে কুণাল? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে কুণাল ঘোষ আরজি কোর নিয়ে হঠাৎ করে প্রসঙ্গ টেনে কেন এমনি কথা বললেন। চলুন তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেটাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বলতে পারেন যে একটা প্ল্যান, অযোগ্যদেরকে বাঁচানোর জন্য নতুন করে প্ল্যান শুরু করেছেন, যেটা হলো যে উনি নাকি 25,000 করে মাসিক ভাতা দেবেন। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এটা করে তাহলে দিদি নিশ্চিত জেলে যাবে। আর কেন বলছি সেটাও আপনাদেরকে বলবো, চলুন ডিটেলসে বলবো। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তো প্রথমত আপনাদেরকে বলি যে হঠাৎ করে কুণাল এমনি কথা কেন বললেন, যে আরজি কোর টেনে তাকে বলতে হলো যে আরজি করে যারা যাদেরকে আরজি কোর থেকে তাড়াতে চেয়েছিল তারা ভালো রেজাল্ট করেছে। তো আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, পুরোটা বুঝতে পারবেন। আরজি কোর হাসপাতালে হুমকি সংস্কৃতি চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। পয়েন্ট টু বি নোটেড। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু হয়। বুঝতে পারেন যে কমিটি তদন্ত শুরু করে বলা হচ্ছে আরজি কোর হাসপাতালে হুমকি সংস্কৃতি চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতেন একাধিক চিকিৎসক। সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই হাসপাতালের অভ্যন্তরীণ কমিটি তদন্ত শুরু করে জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছিল 51 জনকে। বুঝতে পারছেন? আরজি কোরের জুনিয়র ডাক্তারদের অভিযোগে 51 জনকে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও ছিলেন হাউস স্টাফ, ইন্টার্নরা। কলেজ কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল অভিযুক্তদের সাসপেন্ড করা হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে 51 জন হাইকোর্টের দ্বারস্থ হন। গত বছর 22শে অক্টোবর কলেজের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। এক সময় যাদের কুয়া ক্যাম্পাসে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, তাদেরই একাংশের নাকি রেজাল্ট ভালো হয়েছে। বুঝতে পারছেন যে তাদেরই নাকি একাংশের রেজাল্ট ভালো হয়েছে। সেই খবর দিয়েছে আবার কুণাল ঘোষ। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা জানালেন, যাদের হাসপাতাল থেকে তাড়াতে চেয়েছিল তাদেরই কিন্তু রেজাল্ট ভালো হয়েছে। এটা জানালেন টিএমসিপি নেতা কুণাল ঘোষ। কিন্তু যাদের সোনার টুকরো বলা হয়েছিল তারা যে ইমিটেশন, সেটাও প্রমাণ হয়ে গেছে। কিভাবে কটাক্ষ করছে, কিভাবে ডিভাইডেশন করছে, বুঝতে পারছেন আপনারা? যে যাদেরকে বলা হয়েছিল সোনার টুকরো তারা নাকি ইমিটেশন। তিনি আরও বলেন, ভালো ছেলে মেয়েরা অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন করেছেন। ওই মেকি বিপ্লবীদের পেছনে ফেলে ভালো করে ফল করেছে। বলা হচ্ছে যে যেই সমস্ত ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টে যারা আছেন তাদের থেকে ভালো ফল করেছে। সামনেই নির্বাচন আছে, 26শে নির্বাচন, সেখানেই কিন্তু আরজি কোর চাই। হাসপাতালের জালি টাকা তোলা বিপ্লবীদের উৎখাত না করলে অভয়ার আত্মা শান্তি পাবে না। বস্তুত আরজি কোর আন্দোলনের সময় হাসপাতালের জুনিয়র ডাক্তাররা একটি সংগঠন তৈরি করেছিলেন যার নাম জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কিন্তু কদিন পরই জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন জুনিয়র ডাক্তারদের বলা হচ্ছে যে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন নামে পাল্টা আরেকটি সংগঠন গড়ে ওঠে, যার সদস্যরা অনেকেই শাসক ঘনিষ্ঠ। কিন্তু শাসক ঘনিষ্ঠ। সেই থেকেই দুই সংগঠনের মধ্যে তর্ক বিতর্ক লেগেই আছে, এখনও যা অব্যাহত। 26শে বিধানসভা নির্বাচনের আগে কুণালের ভালো ছেলে মেয়ে মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করেছেন। বুঝতে পারছেন কিভাবে কুণাল ঘোষ আরজি কোর ম্যাটারটাকে টেনে নিয়ে এসে কিভাবে সমস্ত জুনিয়র ডাক্তারদেরকে, যারা কিন্তু বলতে পারেন যে আরজি কোর নিয়ে প্রতিবাদ করেছিলেন বা যারা তিলোত্তমার পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে কটাক্ষ করে কথাগুলো বলা হচ্ছে। যাই হোক, আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত
কমেন্ট বক্সে দেবেন। এবার আপনাদেরকে বলি যে মমতার নতুন বলতে পারেন যে দুর্নীতি, বা বলতে পারেন যে একদিক থেকে ওই প্রোটেকশন জারি করছে কাদের জন্য? অযোগ্যদের জন্য, ভাতা। তো মমতা এবার ভাতা বের করেছে, কারণ বাঁচাতে হবে তো অযোগ্যদেরকে। যদি অযোগ্যরা না বাঁচে তাহলে বুঝতে পারছেন কি হবে। তো দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি প্যানেল সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে, আর এর জোরে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। তাদের মধ্যে কেউ কেউ এসএসসি অফিসের সামনে বা কেউ বিকাশ ভবনের সামনে দিন রাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এখনও একটাই দাবি, যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের আলাদা তালিকা প্রকাশ করা হোক কমিশনের তরফ থেকে। তাদের খুব বড় যে দাবি তা কিন্তু নয়, তাদের স্বাভাবিক একটা দাবি, যেই দাবিটা হলো যে যোগ্য অযোগ্যের তালিকা আমাদেরকে পুরোটা দেখাতে হবে, তাই তো? কিন্তু এটা আর রাজ্যের দ্বারা সম্ভব হচ্ছে না, এটা আর কমিশন পারছে না। তো যার জন্য কিন্তু তারা অভিযোগ করছে পর্ষদ এখনও এই বিষয়ে কোনো সদুত্তর দেয়নি আমাদেরকে, ঠিক আছে? মানে ওনারা বলছেন। আর এখানে উঠছে সব থেকে বড় প্রশ্ন, শুধুমাত্র শিক্ষক নিয়োগ কেন? দুর্নীতি। স্কুলে অশিক্ষক কর্মীদের কোনো গুরুত্ব নেই কেন? রাজ্য সরকার এবং এসএসসির ভূমিকা নিয়ে এখন ক্ষোভ উগড়ে দিচ্ছেন সমস্ত চাকরিহারা কর্মীরা। মুখ্যমন্ত্রী বড় ঘোষণা, তবে এখানে চাকরিহারা শিক্ষকদের স্বস্তি দিতে, মানে বুঝতে পারছেন, স্বস্তি দিতে চাকরিহারাদের সাময়িকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ এক ঘোষণা করেছেন। নবান্নের এক বৈঠকে তিনি জানিয়ে দেন, যতদিন না চূড়ান্ত আইন নিষ্পত্তি হচ্ছে ততদিন চাকরিহারা অশিক্ষক কর্মীদেরকে মাসিক ভাতা দেওয়া হবে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন আপনারা। মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করেছেন, গ্রুপ সি চাকরিহারা কর্মীরা প্রতি মাসে 25,000 টাকা করে ভাতা পাবেন এবং গ্রুপ ডি চাকরিহারা কর্মীরা প্রতি মাসে 20,000 করে টাকা পাবেন। আর এই অর্থ প্রদান করা হবে রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিমের আওতায়। কি হচ্ছে এসব, তাই না? কি হচ্ছেটা কি? এই যে ভাতা, এটা আবার নতুন করে বের করা হয়েছে, মানে বুঝতে পারছেন বন্ধুরা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পরিষ্কার করে দেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছে। তবে তিনি জানান, তাড়াহুড়ো করে কোনো ভুল করতে চাইছি না, আইনি পরামর্শ নিয়ে আমরা এগোবো। আশা করছি আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই দ্রুত সমাধান পেয়ে যাব। তিনি আরও জানান, আমরা কাউকে বঞ্চিত করতে চাই না, শিক্ষক হোক কিংবা অশিক্ষক কর্মী, সবার জন্যই আইন সমান ব্যবস্থা নেবে। কোর্টের রায়কে মেনেই দিদি বলছেন সামনের দিকে আমাদেরকে এগোতে হবে, সমস্তটা আইনি প্রসেস। এটা কথা ঠিক আছে, আইনি প্রসেস অনুযায়ী দিদি আগাবে, ঠিক কথা। কিন্তু কথাটা হলো, এই যে 25,000 করে টাকা ঘোষণা, বুঝতে পারছেন? তাহলে এখানে কিন্তু বেশ জল ঘোলার ব্যাপার আছে। আর এটা শুধুমাত্র দিদি বলেছেন বলে পাল্টা অন্য কেউ এই বিষয়টাতে নাক গলাবে না তা কিন্তু নয়। হ্যাঁ, যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদেরকে সমস্তটা ডিটেলসে বলবো। তবে আরেকটা তথ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনারা প্রত্যেকে জানেন, এই নিয়ে আমি প্রতিবেদন দিয়েছি। কিন্তু কথাটা হলো যে এই যে কাশ্মীরে পহেলগাঁওতে যেই জঙ্গিরা আক্রমণ করেছে, সেখানে শুধুমাত্র জঙ্গিরা কি এমনি ঢুকতে পেরেছে, তাই না? সেখানে ঘাপটি মেরে বসেছিল বাংলার পাশেই, জঙ্গিদের হাতে তুলে দিচ্ছিল এইসব, ধরা পড়তে সব তথ্য বেরিয়ে এলো। মানে বাংলাতে কেউ আছে যারা সাপোর্ট করছিল সেই সমস্ত জঙ্গিদেরকে। পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার ঘটনার পর থেকে গোটা দেশে নিন্দার ঝড়। ঘটনার ইতিমধ্যে তদন্তে নেমেছে গোয়েন্দারা। শুধু তাই নয়, পাল্টা জঙ্গিদের বিরুদ্ধে প্রত্যাঘাত চালাচ্ছেন সেনাও। এই আবহে এই ঘটনার মধ্যে ঝাড়খণ্ডের ধানবাদে জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড হাতে ধৃত চারজন কিন্তু ধরা পড়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা ঘটনার পর গোটা দেশ জুড়ে চলছে কড়া নজরদারি। জঙ্গি সংগঠন হিজবুল তাহরির, আল কায়দা ও আইসিসের সঙ্গে যুক্ত সন্দেহে ঝাড়খণ্ডের ধানবাদে এক মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করলো ঝাড়খণ্ড। বুঝতে পারছেন?
ঝাড়খণ্ডের এক মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করা হলো, মানে গ্রেপ্তার করলেন ঝাড়খণ্ডের এটিএস। জানা যাচ্ছে ধৃতরা বেআইনি অস্ত্র ব্যবসা এবং দেশ বিরোধী কার্যকলাপে জড়িত ছিল। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের নাম গুলফাম হাসান, অয়ন জাভেদ, শেহজাদ আলম ও শবনম পারভিন। যিনি মহিলা তার নাম হলো গিয়ে শবনম পারভিন, উনি একজন মুসলিম। এদের কাছ থেকে 2টি পিস্তল, 12টি কার্তুজ, ইলেকট্রনিক গ্যাজেট ও নিষিদ্ধ সংগঠনের বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে। বস্তুত আসানসোল থেকে, ভাবতে পারছেন, আসানসোল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়ে বসেছিল সেই সমস্ত অভিযুক্তরা। আসানসোল থেকে মাত্র 40 কিলোমিটার দূরে তারা কিন্তু ঘাঁটি গেড়ে সেখানে ছিল অভিযুক্তরা। বস্তুত গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিরা হামলা চালায়। 26 জন পর্যটকের মৃত্যু হয়েছে সেখানে। শুধুমাত্র তাদের অপরাধ ছিল গিয়ে তারা হিন্দু। এইটুকু অপরাধের জন্য তাদেরকে কিন্তু প্রাণ হারাতে হয়েছে। আহত হন একাধিক। প্রাণ হাতে নিয়ে যে সকল পর্যটকরা ফিরে আসেন, প্রাণ হাতে নিয়ে যেসব বহিরাগত বা পর্যটকরা ফিরে এসেছেন, তারা জানান শুধু বেছে বেছে হিন্দুদেরকেই খুন করেছে সন্ত্রাসীরা। এদিকে জঙ্গিদের একের পর এক বাড়ি ধ্বংস করেছে সেনা। এই আবহের মধ্যেই এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে। বুঝতে পারছেন বন্ধুরা, বলে না সাপোর্ট ছাড়া কিছু হয় না। যাই হোক, আর আরেকটি তথ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সামনে এসছে, যে একটা ছেলে, একটা কলেজ স্টুডেন্ট, সেই সমস্ত জঙ্গিদের সাথে তার ভালো সুসম্পর্ক রয়েছে। তাদের সাথে ফটো তুলে সে ফেসবুকে পোস্ট করেছে, যেই ফটোর ভিত্তিতে তাকে অ্যারেস্ট অবধি করা হয়েছে, তাকে ইনকোয়ারি করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হচ্ছে। কী তথ্য সামনে আসে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই নিয়ে আপনাদেরকে প্রতিবেদন দেব, অবশ্যই সেটা পরবর্তীতে দেব। যাই হোক, প্রতিবেদনটা এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে পহেলগাঁও নিয়ে যেই তথ্যগুলো সামনে আসছে, প্রত্যেকটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, পারলে ভিডিওগুলো শেয়ার করুন। তো প্রতিবেদন এখানে শেষ করলাম। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন।